আজকে এই গরমের দিনে বাবা আর ছেলে আমরা এই দুজন চললাম আমাদেরই গঙ্গার ওপারে কানলার রাজবাড়ি এবং ১০৮টা শিব মন্দির দেখতে। ছেলেকে নিয়ে দুপুরবেলায় বেরিয়ে পড়লাম। যেহেতু ৪টের সময় রাজবাড়ি খোলে, তাই মোটামুটি ৩টের সময় বাড়ি থেকে বেরিয়ে কানলা ঘাটে পৌঁছে গেলাম। কানলা ঘাটে ফেরিঘাটে ছেলেকে নিয়ে সোজা চলে গেলাম ওপারে। ফেরিতে আবার ও একটুখানি আমলকি কিনলো, খেলো, কারণ ওর খুব জানার ইচ্ছা রাজবাড়ি ব্যাপারটা কি। ও তো ছোট, ও তো বোঝে না। দেখতে দেখতে চলে এলাম কানলা ফেরিঘাট। ফেরিঘাটে এসেই ওপারে টুকটুক গাড়ি করে চললাম রাজবাড়ির পথে। ১০ টাকা মাত্র ভাড়া। কানলা রাজবাড়ির ইতিহাস আর এই কানলা শহরের ইতিহাস এক সূত্রে গাঁথা। ১৮ শতকের সময় বর্ধমানের মহারাজারা বেশ কয়েকটি দুর্দান্ত মন্দির নির্মাণ করেন। ওই সময়টাই ছিল কানলা ইতিহাসের সবচেয়ে গৌরবময় সময়। ১৮৪৯ খ্রিস্টাব্দে রাজকুমার প্রতাপ চন্দ্রের স্ত্রী পেয়ারী কুমারী এই দেউল গঠন শৈলীর প্রতাপেশ্বর মন্দির নির্মাণ করেন। আবার বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদের মা ব্রজকিশোরী দেবী লালজি মন্দির নির্মাণ করেন। সব মন্দিরই আমি আজকে দেখাবো। এটা যেটা দেখছেন, প্রাঙ্গণে মাত্র ঢুকেই রাজবাড়ির বাম দিকে অবস্থিত এই প্রতাপেশ্বর মন্দির, রাসমঞ্চ, লালজি মন্দির। তারপর ডান দিকে ঘুরলেই বাম হাতে পড়বে আরও একটি ছাদওয়ালা স্ট্রাকচার, যেটা সম্পর্কে আমি জানাবো। আজকে প্রথমে আলোচনা করি এই কানলা প্রতাপেশ্বর মন্দির নিয়ে। ১৮৪৯ সালে এই মন্দির তৈরি হয় শিব ঠাকুরের জন্য। একটু জানিয়ে রাখি, বিষ্ণুপুরের প্রচুর টেরাকোটার কাজের মন্দির আছে, কিন্তু এই মন্দিরকে আপনি যদি প্রায় আধ ঘন্টা সময় ধরে দেখেন, এই টেরাকোটা কাজ আমার মনে হয় না আপনি ওখানেও এত সুন্দর পাবেন। আমি ভুল হতেই পারি, কিন্তু তাহলেও আমার চোখে এটাই লেগেছে। এটি একটি উঁচু ভিতের ওপর বানানো মন্দির। আকারে সব থেকে ছোট হলেও এই মন্দিরের টেরাকোটার কাজ বোধহয় সব থেকে সেরা, আর তার থেকেই সব থেকে সুন্দর করে সংরক্ষিত করা হয়েছে। মন্দিরের চারদিকে পোড়ামাটির অলঙ্করণে অলঙ্কৃত, যার মধ্যে আছে সীতা, রামচন্দ্র, চৈতন্য মহাপ্রভু এবং বৈষ্ণব দেবীর দেবদেবীদের মূর্তি। প্রধান মহাকাব্যের দৃশ্যগুলি বিশেষ উপস্থাপনা নজর কাড়ে। এছাড়াও এতে আছে রাম এবং রাবণের যুদ্ধের দৃশ্য, কৃষ্ণলীলার দৃশ্য, সেই সাথে দৈনন্দিন জীবনের চিত্রগুলোকে উপস্থাপন করে সূক্ষ্মভাবে খোদাইকৃত চিত্র রয়েছে টেরাকোটার প্যানেলে। এক কথায় অসাধারণ। এরপর চলে আসবো কানলার রাসমঞ্চ। ঠিক এটার পরেই কানলার যে মূল আকর্ষণ, এই রাসমঞ্চ। প্রতাপেশ্বর মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে এই রাসমঞ্চটাকে। দেখার আগে আবার নজরে পড়লো এই দারুণ আকৃতিটা। শিব ঠাকুরকে প্রণাম করে ছেলেকে জিজ্ঞাসলাম কেমন লাগছে, বললো দারুণ লাগছে। দেখা করেই চললাম এবার রাসমঞ্চের দিকে। এই রাসমঞ্চটা আমার কাছে খুব আকর্ষণীয় লাগে। ছোট থেকে রাসমঞ্চটা দেখেছি আমি, কিন্তু ভেতরে ঢুকতে দেয় না। তার আগে ও শুধু আমাকে বায়না করছে আর বলছে কেন দেবে না, আমি এখানকার রাজা। বললাম তা কি হয়, সব ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, তোকে এখানে ঢুকতে দেবে না। এই রাসমঞ্চর যাওয়ার পথে আপনার চোখে পড়বে সুন্দর এই বাগানগুলো এত ভালোভাবে সংরক্ষণ করা হয়েছে, সত্যিই ভালো। এই রাসমঞ্চ অষ্টভুজাকার রাসমঞ্চ। রাসমঞ্চের ছাদ বোধহয় অনেকদিন আগেই ভেঙে গেছে। এখন রাসমঞ্চের বাকি অংশ ২৪টি পিলারের ওপর দাঁড়িয়ে আছে। শুভ রাস উৎসবে সাধারণ মানুষ এখানে লালজি ও মদন গোপালজির গল্প বর্ণনা করেন। এই রাসমঞ্চের ওখানে যখন গেলাম, তখন ওই প্রতাপেশ্বর মন্দিরে পেছনের দিকটা ভালো নজরে এলো। অসাধারণ লাগছিল, কি কারুকার্য, মানে কোনো দিকে বাদ নেই। তারপরে আস্তে আস্তে এগিয়ে গেলাম রাসমঞ্চের থেকে সোজা। রাসমঞ্চটাকে আস্তে আস্তে একটু চারিদিক দিয়ে ঘুরে দেখবেন, কারণ একদিক দিয়ে কিন্তু সবটা বোঝা যাবে না। এই ভেতরের কটা পিলার আছে, কটা কি আছে, একটু পেছন সামনে সব রকমভাবে যাওয়ার চেষ্টা করবেন, দেখবেন রাসমঞ্চটাকে বেশ ভালো লাগবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এখানে যেহেতু এখন সব কিছু বন্ধ, যদি শুটিং করা যেত তাহলে এখানে শুটিং স্পটই হবে, দারুণ লাগবে। আমার ছেলে ভেতরে যাওয়ার খুব বায়না করছিল, কিন্তু ওকে তো যেতে দিল না। আমি অনেক বললাম ওখানকার যে একটু যাবে, বলছে খালি পা যেতে হয়, তা যেতে দেওয়া হয়নি। যাই হোক, ওটা দেখে আমরা সোজা এগিয়ে আসলাম ওখান থেকে লালজি মন্দির। এই লালজি মন্দির সত্যি অসাধারণ একটি মন্দির। লালজি মন্দিরের ভেতরের ব্যাপারটা তো আমি বর্ণনা করবই, তার আগে ভেতরে যাওয়ার সময় চোখে পড়ল
একটা সুন্দর পালকি। পালকিটা সেই আমলের রাজাদের আমলেই পালকি, বেশ ওপেন রয়েছে, আপনি কাঠগুলো ছুঁয়েও দেখতে পারেন। এবার আস্তে আস্তে প্রবেশ করলাম লালজি মন্দিরে। বনেদিয়ানা ও ঐতিহ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত অম্বিকা কালনার লালজি মন্দির। কালনা মন্দির শহর বললেও অত্যুক্তি হয় না। লালজি মন্দিরের ইতিহাসের সঙ্গেই জড়িয়ে আছে বর্ধমানের স্পন্দন। এই আখ্যান পাঠকের সামনে তুলে ধরতেই এই লেখার বা এই আমার ভিডিওর অবতারণা। বর্ধমানের মহারাজারা জাতিতে ছিলেন হিন্দু পাঞ্জাবি। এদের পূর্বপুরুষ ছিলেন আবু রায় ও বাবু রায়। সুদূর পাঞ্জাব থেকে এই কীর্তিমান ভ্রাতৃদ্বয় বাংলায় আসেন ভাগ্য অনুসন্ধানে। আনুমানিক 1657 শতাব্দের অনেক আগে। তখন বাংলায় সবেমাত্র ডাকবিলি ব্যবস্থা শুরু হয়েছে ঘোড়ার সাহায্যে। আর ঠিক তখনই আবু রায় ও বাবু রায় বাংলায় এলেন ঘোড়া ও কম্বলের ব্যবসা করতে। তারা প্রথম ব্যবসা শুরু করলেন বর্ধমানের কাছে বৈকুণ্ঠপুর নাম গ্রাম থেকে। তদানীন্তন ব্রিটিশ সরকারকে ঘোড়া বিক্রি করে ব্যবসায় প্রভূত উন্নতি হলো। প্রচুর অর্থ আসার ফলে তাদের প্রভাব প্রতিপত্তি বাড়তে লাগলো। পরে তারা কিছু জমিদারি সরকারের কাছে থেকে খাজনা নিয়ে ইজারা নিলেন। ক্রমে জমিদারি লাভ হলো, আর তার রাজচিহ্ন বা টোটেম হিসাবে কেশরযুক্ত ঘোড়ার মুখ ব্যবহার করতে লাগলেন। আজও বর্ধমানে যেসব সম্পত্তি ও মন্দির আছে সর্বত্রই এই ঘোড়ার মুখের ব্যবহার দেখা যায়। এই মন্দিরেও কিন্তু এই ঘোড়ার মুখের প্রচুর কীর্তি স্থাপিত আছে। এটি ছিল পরবর্তীকালে বর্ধমানের মহারাজাদের সিলমোহর। কালনা রাজবাড়ি চত্বরের সবচেয়ে পুরনো 25 মন্দিরটি হল লালজি মন্দির। 1739 সাধারণাব্দে মন্দিরটি নির্মাণ করেন বর্ধমানের জমিদার কীর্তিচন্দ্র জননী ব্রজকিশোরী দেবী। মন্দিরের প্রকৃত ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে কিংবদন্তি। লালজি নামকরণের পেছনে তেমনই একটা কিংবদন্তি আছে। প্রখর বুদ্ধিমতী ব্রজকিশোরী তার রাধিকা মূর্তির সঙ্গে বিবাহ দিয়েছিলেন এক সন্ন্যাসীর কাছে থাকা শ্যাম রায়ের, এবং রাজজামাতা লালজির আবাসস্থল হিসাবে অনন্য শৈলীর দেবালয়টি নির্মাণ করিয়েছিলেন। লালজি মন্দির চত্বরটি প্রাচীর দিয়ে ঘেরা। লম্বা চওড়ায় 54 ফুট বর্গাকার মন্দিরটি প্রায় 4 ফুট বেদির ওপর অবস্থিত। মন্দিরের সামনে আছে 4 চালা নাট মন্দির। চত্বরের প্রবেশপথের উপরে আছে নহবতখানা। বাঁদিকে রয়েছে পর্বতাকৃতির গিরিবর্ধন। মূল মন্দিরের চারিদিকে 4 চালা ছাদযুক্ত দীর্ঘ এবং ত্রিখিলান বারান্দা আছে। প্রথম তলের ছাদের 4 কোণে সৃষ্ট খাঁজে 3টি করে 2টি চূড়া সম উচ্চতায় এবং মাঝেরটি একটু পেছানো অবস্থায় সমতল করে বসানো। দক্ষিণমুখী মন্দিরের সম্মুখভাগে আছে ত্রিখিলান প্রবেশদ্বার। মন্দিরের সম্মুখভাগ টেরাকোটার অলঙ্করণ সমৃদ্ধ। দারুণ! আমার ছেলে এখানে খুব সুন্দর এনজয় করেছে। এই টেরাকোটার কাজ সত্যি আমার মন ভরিয়ে দিয়েছে। আমি বাঁকুড়া বিষ্ণুপুরে এবার আরও ভালো করে গিয়ে দেখব, ভিডিও করব, দেখব যে আমাদের কাছে থাকা এত মন্দির এবং ওখানকার কতটা কাজের পার্থক্য। আশা করি ওখানে কাজ অনেক বেশি, কিন্তু তাহলেও এই মন্দিরটি সত্যি অসাধারণ। একটু সময় দিয়ে দেখতে হবে। আমার ছেলে যেমন অধৈর্য হয়ে পড়ছিল। দেখুন, এই মন্দিরের চালায় দেখতে পাচ্ছেন প্রচুর টিয়া পাখি ছিল, প্রচুর। দারুণ লাগলো এই মন্দিরটা। এই মন্দিরের গাত্রের বেশ কিছু দূর পর্যন্ত একটু দেখবেন ভাঙা অংশ আছে, সেখানটা খানিকটা নষ্ট হয়ে যায় এবং সেই জন্য টেরাকোটা কিছুটা ফেলে দিয়ে সে পাতলা ইট বসিয়ে দেওয়া হয়েছে। বদলানো টেরাকোটাগুলিতে ক্ষয়রোগ অনেক বেশি। প্রায় সমস্ত টেরাকোটাতেই ছত্রাক জমে গেছে, গাত্রও পরিষ্কার করা হয় না। এই বিষয়টি কিন্তু একেবারেই পরিষ্কার। এটা দেখে সত্যি খুব খারাপ লাগলো। পুরাতত্ত্ব সর্বেক্ষণের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ সর্বস্তরের মানুষজন। সত্যি মন্দিরটা থেকে যখন বেরোলাম প্রায় আধ ঘন্টা দেখার পর আমি স্তম্ভিত হয়ে গেছিলাম যে এই একটা মন্দির এরমভাবে পড়ে আছে, কিন্তু কতক্ষণই বা মানুষ দেখে, সেলফি এবং এসব নিয়েই সময় কেটে যায়। কেউ পেছনটা পর্যন্তও যায় না। আমি দেখুন যে পেছনের যে পুরো ভিডিওটা করেছিলাম সেখানে কিন্তু কোনো দর্শক আপনি দেখতে পাবেন না। এরপরেই সামনের দিকে আরও কিছু মন্দির প্রাঙ্গণ ছিল, সেই মন্দিরগুলোতেও গেছিলাম। এরপর কৃষ্ণচন্দ্রজি মন্দির রাজবাড়ি কমপ্লেক্সের দ্বিতীয় পঞ্চবিংশতি মন্দির রত্ন মন্দির। এখানে কৃষ্ণচন্দ্রজি মন্দির কমপ্লেক্স ও লালজি মন্দির কমপ্লেক্সের মতো সুন্দর মন্দির অবস্থিত, এবং এতে বিজয় বৈদ্যনাথ মন্দির সহ অসংখ্য অনেক মন্দিরও রয়েছে।
এই মন্দিরগুলো পঞ্চরত্ন মন্দিরও সামনে থেকে দেখলাম, বেশ দারুণ। কৃষ্ণচন্দ্র মন্দির দেখলাম, সব কিছুই আস্তে আস্তে দেখছিলাম। এগুলো কিন্তু 1751 এবং 1755 সালের মধ্যে নির্মিত হয়েছিল এবং এর চারিদিকে 3টি খিলানযুক্ত প্রবেশদ্বারও আছে। এই প্রবেশদ্বারগুলো আমি ভালো করে দেখলাম। লালজি মন্দিরের মতো চন্দ্রাজি মন্দিরের পশু পাখি এবং ফুলের মোটিভগুলো সমন্বিত সুন্দর চুনাপাথরের স্টুকোর কাজ রয়েছে। কাজগুলো সত্যি অসাধারণ। গোপালবাড়ি মন্দির তৃতীয় পঞ্চবিনষ্টি রত্ন মন্দির রাজবাড়ি কমপ্লেক্সের একদম বাইরে অবস্থিত, পারলে আপনি গিয়ে দেখতে পারেন। এই মন্দিরের কাছে আছে রূপেশ্বর মন্দির নামে পরিচিত একটি সুন্দর সমতল ছাদবিশিষ্ট ভবন এবং পঞ্চরত্ন মন্দির। এই পঞ্চরত্ন মন্দিরগুলো যখন আমরা দেখছিলাম তখন দেখলাম ভেতর দিয়ে আরেকটা রাস্তা আছে যেখানে কৃষ্ণচন্দ্র মন্দির যাওয়া যায় এবং সেখান দিয়ে বাইরেও বেরিয়ে যাওয়া যায়। এখন আমরা এখান থেকে সোজা বাইরে বেরিয়ে প্রবেশ করলাম আস্তে আস্তে এই 108 কানলা শিব মন্দির। যাওয়ার পথে দেখলাম প্রায় বিকেল হয়ে গেছে, প্রচুর এখানে খাবার, আইসক্রিম, তারপর অনেক কিছু বসেছিল। ছেলে বেশ বায়না করছিল, না আগে ঘুরে আসা যাক, তারপর খাবো। এবার এখানে প্রবেশ করলাম এই 108টা শিব মন্দিরে। নবকৈলাস মন্দিরের 109টি মন্দিরের মধ্যে 108টি মন্দির জ্যামিতিক বৃত্তে বিন্যস্ত। 2টি বৃত্তে বিন্যস্ত এই মন্দিরগুলির বাইরের বৃত্তে 74টি এবং ভেতরের বৃত্তে মোট 34টি অবস্থিত। বৃত্তের বহির্দেশে পশ্চিম দিকে 109 সংখ্যক মন্দির অবস্থিত। বৃত্তের মধ্যে অবস্থিত 108টি মন্দির আটচালা স্থাপত্যরীতিতে নির্মিত। ভেতরের বৃত্তের পরিধি প্রায় 336 ফুট এবং বাইরের বৃত্তের পরিধি 710 ফুট। এই মন্দিরগুলোর মধ্যে একটার মধ্যে পরস্পর একটাই সাদা শিব এবং একটার মধ্যে কালো শিব, এভাবেই আছে। এই মন্দিরগুলি স্বল্প উঁচু ভিত্তিবেদির ওপর স্থাপিত এবং মন্দিরগুলি পরস্পর সংলগ্ন। মন্দিরগুলির উচ্চতা প্রায় 20 ফুট এবং প্রস্থ 9.5 ফুট। এই মন্দিরের দেওয়ালে রামায়ণ ও মহাভারতের পর্ব এবং শিকারের বহু দৃশ্য চিত্রিত রয়েছে। কিছু কিছু ভেঙে গেছে। 109 সংখ্যক মন্দিরটি 8টি সিঁড়ি বিশিষ্ট বারান্দার ওপর অবস্থিত। পঞ্চরত্ন মন্দির, এই মন্দিরটি 6 ফুট উচ্চ ভিত্তিবেদির ওপর অবস্থিত, যার আয়তন 13x13 ফুট এবং উচ্চতা 35 ফুট। এই মন্দিরটি বর্তমান নাম জলেশ্বর মন্দির। বৃত্ত দুটির কেন্দ্রে একটি বাঁধানো ইদারা আছে যা মন্দিরের পুজোর কাজে ব্যবহৃত জলের চাহিদা মেটায়। তবে অনেকে মনে করেন এটি শূন্য, অর্থাৎ নিরাকার ব্রহ্মস্বরূপ শিবের প্রতীক। এই ইদারাটার কাছে দারুণ লাগবে যখন আপনি ঢুকবেন বিকালে। ইদারাটা এখন বাঁধানো আছে, আগে খোলা থাকতো। আমি অনেক ছোটবেলায় একবার খোলা দেখেছি। এই অংশটা সত্যি খুবই মোহময়। ওই বেদিগুলোর ওপর অনেকে বসে থাকে, ছবি তোলে, কিন্তু আমার এই ছোটবেলার অনেক স্মৃতি আছে। আমি যখন এখানে ঘুরতে আসতাম এই বেদির ওপর আমি বসে থাকতাম। এখন আমার ছেলে এরকম বসে আছে, দারুণ লাগতো, হেভি মজা হতো। তখন তো এত লোকজন ছিল না, আর এই মন্দিরের যে গঠনগুলো ছিল সেগুলো আরও উন্নত ছিল এবং রঙগুলো আরও সুস্পষ্ট ছিল। যাই হোক, ছোটবেলাকার কথা একটু মনে পড়ে যাচ্ছিল। এরপর আস্তে আস্তে আরেকটুখানি সমস্ত শিব মন্দিরগুলো ঘুরে বেরিয়ে পড়লাম সোজা বাইরের দিকে। এখন ছেলের বায়না হলো ফুচকা খাবে, তা ওর কাছে ছেলেটার কাছে ফুচকা দেখলাম ভালো বানাচ্ছে, তা এই ফুচকা ও খেলো। ওর ফুচকা খুবই প্রিয়। তা ফুচকা খেয়ে আস্তে আস্তে আমরা রওনা দিলাম। ও 4টে ফুচকা নিয়েছে, তার মধ্যে সবগুলোই খেয়েছে। আর এরপর আমরা দেখলাম সামনের দিকে আরও কিছু দোকানপাট ভর্তি হয়ে গেছে। এই দোকানের মধ্যে মোমোর দোকান, পাপড়ি চাট সব কিছু আছে। আপনারা সন্ধ্যেবেলা চাইলে ওখানে সমস্ত কিছুই খেতে পারবেন। এই ফুচকাও রেডি হয়ে গেছে, ও ফুচকা খেলো, এবার মনের আনন্দে বাড়ির দিকে রওনা দিল। আমি বারবার বলবো, পারলে একবার কানলায় আসুন। হাওড়া কাটোয়া মেন লাইনে এটা। পারলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।